বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি 2026 সোমবার। আজকে ছুটির দিন, আপনাদের প্রজাতন্ত্র দিবস আপনারা জানেন। তা আজকে আমরা আমাদের বাঁকুড়া শুশুনিয়া ব্লকটা শেষ হলো। আমরা আজকে ফেরত যাচ্ছি এখান থেকে, শুশুনিয়া থেকে। এখন বাজে হচ্ছে 10টা 19। আমরা চেক আউট করে বেরোলাম। এখন আমরা যাব হচ্ছে জয়রামবাটি, যেটা আজকে বলেছিলাম। আজকে জয়রামবাটি না, মুকুটমণিপুরের রুম আমরা সেট করে দিয়েছি গুগল ম্যাপ। এখন দেখাচ্ছে 73 কিলোমিটার এখান থেকে, 2 ঘন্টা 7 মিনিটের জার্নি। তা আমরা এখন রওনা দিয়েছি আমাদের আমাদের যেখানে লজ ছিল, মানে শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার লজ, সেখান থেকে রওনা দিয়েছি। সঙ্গে আমার বাবা মা, আমি দেখেছেন এটা পরিচয় করে দিই। আগের সঙ্গে তো আমার আগের ব্লগে পরিচয় হয়নি। এই হচ্ছে আমার মা আর বাবা। তো আমরা এখান থেকে রওনা দিলাম। আমাদের ভালোই লেগেছে দুদিনের ব্লগটা, মানে এখানে ঘুরতে এসে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও আসতে পারেন। আর আজকে আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব জয়রামবাটি। তারপর দেখা যাক জয়রামবাটি থেকে আমরা কলকাতা থেকে বেরিয়ে যাব, আরামবাগ হয়ে যাব। আর পথে কিছু দেখাতে পারি কিনা, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা একটা স্ট্রেচের মধ্যে দিয়ে যাচ্ছি, ফরেস্ট স্ট্রেচ। অনেক গাছপালা রয়েছে। আর যাই হোক, এই ট্যুরটাতে আমরা প্রচুর প্রকৃতিকে উপভোগ করতে পেরেছি। বন্ধুরা দেখুন, আমরা এসে গিয়েছি, মুকুটমণিপুর পৌঁছে গেছি। সামনে দেখা একটা হোর্ডিং রয়েছে, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলুন সামনে গিয়ে আপনাদেরকে ড্যামের দৃশ্য দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর হোটেলস রয়েছে চারিদিকে। মুকুটমণিপুর আমাদের বাঁকুড়ার মানচিত্রে একটা উজ্জ্বল জায়গা দখল করে আছে। এখানে কিন্তু কংসাবতী নদীর উপরে ড্যাম আছে। সামনেও দেখা যাচ্ছে তার হোর্ডিং। দেখুন আমার সঙ্গে আপনারা। মুকুটমণিপুর বিখ্যাত আমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে একটা পর্যটনীয় স্থান হিসেবে আমরা যাচ্ছি সেখানে। এইটা মেন রাস্তা, এখান দিয়েই যেতে হবে। দাঁড়াও, দেখছি আমরা দেখছি দাদা, এখানে ঘোরার জায়গাটা বেসিক্যালি দেখছি। এখানে আমরা কোন জায়গা দিয়ে একদম ড্যামের উপর দিয়ে যাওয়া যায়। মুকুটমণিপুর বাঁ দিকে দেখাচ্ছে, লেফট হ্যান্ড সাইড। পৌঁছে গেছি। দেখুন, আমরা ড্যামের ছবি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। এখানে ড্যামের কিন্তু এটা একটা দিক, এরপরে কিন্তু অনেক দিক আছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখুন জলের কি তোড়, দেখুন এখানে। দেখুন আপনারা বন্ধুরা, জলটা এখান দিয়ে ক্যানেলের মাধ্যমে দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে ওদিকে। আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি। মুকুটমণিপুরের সামনে এই আই লাভ মুকুটমণিপুর লেখা রয়েছে, সেখানে আমরা একটা ভিডিও নিচ্ছি। এই হচ্ছে ড্যামের অন্যদিকের অংশটা। দেখুন সামনের দিকে কিন্তু এটা বন্ধ করা আছে, এই যে লক গেটগুলো বন্ধ করা আছে। এইখান থেকে ছবিগুলো আমি তুলতে পারছি। এই দেখুন পুরো ড্যামের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখুন বোটিং হচ্ছে, আপনারা আবার দেখুন বোটিং দেখতে পাবেন। একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, সেটা একদম পাশে
মানে বেসিক্যালি হচ্ছে এটা এই মুকুটমণিপুর যে ড্যাম তার পাশে, সেইখান দিয়ে আমি যাচ্ছি, একটা ছবি তোলার চেষ্টা করছি। ভিডিওটা দেখুন আমার সাথে, ভালো লাগবে আপনাদের। দেখুন, ভালো লাগবে আপনাদের। এই পুরো রোডটাই কিন্তু, এই স্ট্রেচটাই কিন্তু পুরোপুরি মুকুটমণিপুরের সাইড দিয়ে যাচ্ছে আর ড্যামের পাশ দিয়ে যাচ্ছে। যেমন মেরিন ড্রাইভ হয় সমুদ্রের পাশে, তেমনি এটা ড্যামের পাশের রাস্তা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ড্যামের আরেকটা সাইডের দৃশ্য। আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে বোটিং হচ্ছে এখানে। আমরাও বোটিং করব, দেখাবো আপনাদেরকে। সাইডের দিকে কিছু লোক অলরেডি পিকনিক করতে বসে গিয়েছে। উল্টো দিকে দেখুন, আপনারা দেখতে পাবেন হয়তো। আর এই হচ্ছে রাস্তাটা, যে রাস্তা ধরে আমরা এলাম। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ড্যামের উল্টো দিকে, মানে বেসিক্যালি রিজার্ভারের উল্টো দিকের অবস্থা, যেখানে কিন্তু একদম জল খুবই কম। কিছু পাথরের টিলা দেখা যাচ্ছে। সাধারণ কিছু মানুষ এখানে নেমেছেন, নেমে তারা ছবি তুলছেন। এতে কিন্তু ড্যামের ঠিক উল্টো দিকের অবস্থাটা। আর এই উল্টো দিকেই কিন্তু লক গেটটা রয়েছে, লক গেট। বন্ধুরা দেখুন, আমরা টোটো করে যাচ্ছি আর ভিডিও করছি। এই হচ্ছে কংসাবতীর যে ড্যামটা, তার ভিউ। এটা দাদা উল্টো দিক। দাদা দেখুন, এখানে হচ্ছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীর পরেই কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি। এই হয়েছে মায়ের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মায়ের মন্দির, আমাদের বড় মায়ের মন্দির এটা। আর সামনে দেখা যাচ্ছে কংসাবতী নদী। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কংসাবতী নদী। এই কংসাবতী নদীর দেখুন দূরে দেখা যাচ্ছে নৌকো। একটা নৌকো এদিক থেকে এদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে নৌকা বিহারেরও সুন্দর বন্দোবস্ত আছে। আপনারা এই দিক থেকেও নৌকা বিহার করতে পারেন, আবার উল্টো দিকে পরেশনাথের মন্দিরের সামনে এসেও করতে পারেন। হচ্ছে কুমারী নদী। এই দিকটা কিন্তু ড্যামে কুমারী নদী। এখানে দুটো নদী মানে মিলিত হয়েছে। এটা একটা সঙ্গম স্থল। একটা হচ্ছে কুমারী নদী, একটা কংসাবতী নদী। এখানেও বোটিংয়ের সুযোগ সুবিধা রয়েছে। এই হচ্ছে সামনে দেখুন কিছু কিছু ছোটো ছোটো আইল্যান্ড রয়েছে, আর দুদিকে দূরে দেখুন একটা নৌকো অলরেডি ঘুরে বেড়াচ্ছে। দেখুন দাদা, এখানে কিছু সুন্দর সুন্দর
দোকানপাটে রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। চা, জলখাবার, ডিম টোস্ট, বিস্কুট এগুলো এখানে পাওয়া যায়। পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমিতির টিকিট কাউন্টার। আমি আপনাকে জিজ্ঞেস করে কাটাই যে কত টাকা করে পার ডে, পার হেড। টিকিটের ভাড়া কত করে? শেয়ারে পার হেড, আচ্ছা 100 টাকা। ওকে, আর কি নৌকার কীরকম, হাতে টাকা না এই মিনি জেনারেটর? আচ্ছা আচ্ছা, মানে ভর্তি হলেই নৌকা ছাড়ে। এখানে দু রকমের নৌকা আছে, একটা হচ্ছে মোটর বোট টাইপের, মোটর বোট ঠিক না, এটা ওই ভুটভুটি টাইপের জেনারেটর, মিনি জেনারেটরের নৌকা, আর হাতে টানা নৌকা আছে। শেয়ারে যদি আপনারা যান তাহলে পার হেড হচ্ছে 100 টাকা করে। তার মানে যদি 2-3 জন যান তাহলে 300 টাকা লাগবে। মোটামুটি এরা 3-4টে জায়গা ঘোরায়, মানে যেই জায়গাটা আপনারা বেসিক্যালি যদি এই টোটো করে আসেন তাও সেটাও তো ওনারাও একই জিনিসই ঘোরান। এই কালীবাড়ি যেটা আমি আপনাকে দেখালাম, এই দেখুন কালীবাড়ি, দুটো নদীর সংযোগস্থল বা মিলনস্থল, যেটা হচ্ছে কংসাবতী আর কুমারী নদী, এদিকে শিব মন্দির আর ডিয়ার পার্ক। বন্ধুরা এই দেখুন আমি উঠছি পরেশনাথের মন্দিরে। এই হচ্ছে পরেশনাথের মন্দিরের ওঠার সিঁড়ি। এটা হচ্ছে পরেশনাথ শিবের মন্দির, আপনার নাম শুনেই বুঝতে পারছেন। এখান দিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে পরেশনাথের মন্দির। এটা বেসিক্যালি একটা জৈন মন্দির, বহু পুরনো মন্দির। আগে এটা নদীর মাঝখানে ছিল মন্দিরটা, ছিল পরে এটা সরিয়ে নিয়ে এসে এক সাইডে করা হয়। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে সিঁড়ি, সুন্দর সিঁড়ি করা আছে। আমার বাবা মা আসে অলরেডি, তারা বসে আছে টোটোতে, আর আমি এসেছি আপনাদেরকে ছবি তোলার জন্য। দেখুন এই পরেশনাথ শিবের মন্দির, ভৈরব মন্দির বলে অনেকে। এই হচ্ছে বাবা পরেশনাথের মন্দির। এখানে শিবলিঙ্গ রয়েছে, ত্রিশূল রয়েছে, পাশে একটা ভৈরব মূর্তিও রয়েছে, একজন ঠাকুরমশাই পুজো করছেন। আর এটা একটা টিনের শেডের আন্ডারে রয়েছে। এই হচ্ছে পরেশনাথের মন্দির, যেটা বললাম আগে ওই নদীর মাঝখানে ছিল, পরে এটা উঠে এসে এইখানে স্থানান্তরিত করা হয়েছে। বন্ধুরা আমরা নেমে যাচ্ছি পরেশনাথের মন্দির থেকে, আমি নেমে যাচ্ছি। নামার সিঁড়িটা কিন্তু বেশ সুন্দর, ওঠার সিঁড়িটা আমি দেখেছিলাম একটু ভাঙা আছে, নামার সিঁড়িটা কিন্তু পরিষ্কার। and well maintained. ও আচ্ছা, পয়েন্ট এখানে 10 টাকার টিকিট। আমি একদিক দিয়ে ঢুকলাম, ঢুকে আপনাদের দেখাচ্ছি। ফিরে গিয়ে আমি আরেকটা সাইডে আপনারা নামতে পারবেন। আমি যে টোটো রিজার্ভ করে এসেছি সেই দাদাই আমাকে বললেন যে আপনি এই দিক দিয়ে চলে যান, উল্টো দিক দিয়ে নামবেন। চলুন, এখানে সুন্দর সিঁড়ি করা আছে, আমি সেই সিঁড়ি দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। অ্যাকচুয়ালি মুকুটমণিপুর কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে সারাটা দিন কেটে যাবে। আপনারা উইকেন্ডে একটা দিন আসতেই পারেন। শনিবার সকাল সকালে এসে সারা বিকালটা এখানে কাটিয়ে, রোববার দিন সকালে কাটিয়ে বিকালে ফিরে যেতে পারেন। অর এলস শুক্রবার এসে শনিবার ভালোভাবে কাটিয়ে রোববার দিন খেয়ে দিয়ে ফিরে যেতে পারেন।
এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। সামনে অনিন্দ সুন্দর কংসাবতী ড্যাম, তার উপরে কংসাবতী নদী। আর দেখুন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই গাড়িগুলো যাচ্ছে, মানে বাইক, টোটো। আশা করি পুরো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ভিউটা। বিশেষ করে লাভার্স, নিউলি ওয়েড কাপেলদের জন্য দারুণ লাগবে। দেখুন এখানে একটা পার্কের মতো করা আছে, সেখানে দোলনা রয়েছে। বাচ্চারা যদি আপনারা নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, তাহলেও ভালো লাগবে ছোটো বাচ্চাদের। এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি কিছু বয়স্ক লোকজনও তারা দোলনা চড়ছে, তাদের নিজেদের শৈশবের কথা মনে পড়েছে। এই হচ্ছে এখানকার ফাইনাল ভিউজ। দেখুন আপনারা, আমরা দেখছি, আপাতত আমরা নেমে পড়বো, নেমে ভিউটা এখানেই শেষ হয়ে যাবে। দেখুন এখানে সুন্দর সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে যেতে পারেন, মানে একটা দিক দিয়ে উঠে এই দিক দিয়ে নেমে যেতে পারেন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, মুসাফির ভিউ পয়েন্ট। তাহলে বেসিক্যালি আমি একটু সামারি করে দিই। এখানে যখন আপনারা আসবেন, টোটো নিয়ে আসলে এখানে ওরা দেখতে পাবেন। নিজেদের গাড়ি যদি করে আসেন, সবসময় গাড়ির জন্য আসতে পারবেন না, কারণ ছুটির দিনগুলো গাড়ির, যেমন ধরুন 26 জানুয়ারি, 15ই আগস্ট, এইগুলো কিন্তু বন্ধ থাকে, যেহেতু গাড়ির ভিড় বেশি থাকে, বন্ধ থাকে, টোটো করে তখন আসতে হবে। উইক ডেসে আসলে আপনারা নিজের গাড়ি নিয়ে আসতে পারবেন, গাড়ির জন্য কিন্তু পারমিশন করাতে হয়। বেসিক্যালি 4টে পয়েন্ট আছে এখানে। একটা হচ্ছে পরেশনাথ শিবের মন্দির, একটা হচ্ছে এখানে কালী মন্দির যেখানে দেখলেন, আর একটা কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল, আর একটা হচ্ছে মুসাফির ভিউ পয়েন্ট। আমরা এই ফুড কোর্টটায় খেতে বসেছি, যেটা হচ্ছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে একটা ফুড কোর্ট আছে। এখানে অনেকগুলো দোকান আছে, সেখান থেকে আপনারা পছন্দ মতো খাবার দাবার চুজ করতে পারেন। আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা ডিম টোস্টও পাবেন, আবার পরোটা, রুটি, তরকারি পাবেন, আবার ভাতও পাবেন। তো বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে, পছন্দ করে এখান দোকান থেকে আপনারা নেবেন, সেখানে গিয়ে কথাবার্তা বলে নিজেরা খাবার অর্ডার করে খেতে পারেন। এগুলো হচ্ছে সেই খাবারের জায়গা, দেখে নিন। বন্ধুরা, আমরা মুকুটমণিপুর ভিজিট আমাদের হয়ে গেছে। মুকুটমণিপুর সমস্ত দর্শনীয় স্থান মোটামুটি দেখে নিয়েছি। আমরা এবার বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, সোদপুর। আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আর রোড ট্রিপ যদি সম্ভব হয় আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের আমাদের পুরো ব্লগটা দেখুন, স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম মুকুটমণিপুর থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সোদপুরে। তো আমরা সেখানে যাচ্ছি। গুগল ম্যাপ সেট হয়ে গেছে, গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা 51 মিনিট, মানে প্রায় 6 ঘন্টার রুট। এখন বাজে হচ্ছে 3:42, মানে প্রায় 3:45 বাজে। আর গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা রাত্রি 9:30 বাড়ি পৌঁছাবো। আর আমরা কোথাও দাঁড়াবো না, আমাদের ইচ্ছা ছিল জয়রাম মাঠে ঘোরার, কিন্তু অনেক লেট হয়ে গেল এখানে, তাই আমরা এখানেই চলে যাচ্ছি। আজ আমরা আর কিছু ঘুরবো না, সোজা বাড়ি চলে যাব। দেখা যাক পথের রাস্তা দৃশ্য কেমন, কোথা দিয়ে কী হচ্ছে, আমি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তবে খুব লং ভিডিওটা করবো না, ছোট ভিডিও করছি, যতটা সম্ভব শর্ট অ্যান্ড ক্রিস্প রাখার চেষ্টা করব। আর আমাদের বাকি পথের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা একটা খুব সুন্দর ফরেস্ট স্ট্রেচের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, আমরা খুব সুন্দর একটা ফরেস্ট স্ট্রেচের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে,
প্রায় 4:30 বাজে। তো সূর্য এখনও সূর্যের আলো আছে, সূর্য অস্ত যায়নি, কিন্তু আলোটা খুব স্থিমিত হয়ে এসেছে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যে স্ট্রেচটা গেছে তাতে কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ ক্রিয়েট করেছে, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন বহুদূর বিস্তৃত, দিগন্ত বিস্তৃত একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। এমনিও রাস্তাটাও খুব ভালো। এই রাস্তাটার নাম দেখাচ্ছে আমাকে শিবডাঙ্গা মেন রোড। কলকাতা এখান থেকে 172 কিলোমিটার দেখাচ্ছে। টাইম এখনো বলছে সন্ধে রাত 9:30 নাগাদ আমরা পৌঁছাবো, আর 5 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। ফরেস্টটা একটু হালকা হয়ে এলো এখানে। রাস্তাটা যদি গাছপালা রয়েছে, কিন্তু ঘনত্বটা একটু কম এখানে। এটা বেসিক্যালি একটা সিঙ্গেল লেন রোডের দুদিক দিয়ে গাড়ি যাতায়াত করছে। খুব জোরে গাড়ি চালানো যাবে না, কিন্তু রাস্তাটা মোরাললেস ফাঁকাই। আর এত সুন্দর একটা ফরেস্টের যেহেতু, আর এখনকার যে সময়টা মানে সন্ধ্যে 4:30, শীতের সময়, রোদের তেজ একদমই নেই, আর সূর্যের তাপও পড়ে আসছে। গোধূলি লগ্ন যদি এখনো আসেনি, আর একটু দেরি হবে, 5টা 5:15 নাগাদ গোধূলি লগ্ন এসে যায়। বাট এটা কিন্তু গোধূলি লগ্নের মতোই একটা আরামদায়ক দৃশ্য এখানে সিনারি ক্রিয়েট করেছে বলতে পারে। বন্ধুরা, আমরা দেখলাম এই ফরেস্ট রেঞ্জটা পেরিয়ে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে তালডাংরা বনাঞ্চল। রওনা দিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে ছোটবেলাতে আমরা যখন পড়াশোনা করতাম, ভূগোলে পড়েছি রাঢ়বঙ্গ মানে হচ্ছে এই বিষ্ণুপুর, বাঁকুড়া এই অঞ্চলকে বলা হয়। যাই হোক, আমরা এখন বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। যদি আমরা বিষ্ণুপুরে থাকবো না বা বিষ্ণুপুরে কিছু দেখবো না, কারণ আমাদের হাতে আর টাইম নেই, আমাদের কাছে কলকাতা পৌঁছাতে হবে। কিন্তু বিষ্ণুপুর এখান থেকে আর বেশি দূরে নয়, মাত্র 50 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 52 কিলোমিটার বিষ্ণুপুরের পরে আর খানিকটা গেলে আরামবাগ, তারপরে কলকাতা। বন্ধুরা, আমরা বিষ্ণুপুরের দিকে এগিয়ে চলেছি। বিষ্ণুপুর আর 50 কিলোমিটার মতো, না সরি 45 কিলোমিটার আর বিষ্ণুপুর দেখাচ্ছে। আর টোটাল দূরত্ব আমাদের এখন কলকাতা 4 ঘন্টা 44 মিনিট। জয়রামবাটি থেকে আরামবাগের ভিতর দিয়ে বিষ্ণুপুর, আরামবাগ হয়ে কলকাতায় যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ সুন্দর। পুরোটা না হলেও মুকুটমণিপুর থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আপনারা ছোটোখাটো অনেকগুলো ফরেস্টের স্ট্রেচ পাবেন, যেখানে রাস্তাঘাট ভালোই। দু একটা জায়গাতে একটু খারাপ রাস্তা আছে, খুব বড় গর্ত নয়, ছোটোখাটো গর্ত আছে, খুব একটা অসুবিধা হবে না। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর এর মধ্যে অনেকটাই ফরেস্টের স্ট্রেচ আছে, যেগুলো আপনাদের বর্ষাকাল বা শীতকালে গাড়ি চালাতে খুব ভালো লাগবে। পুরো সবুজ প্রকৃতিকে আপনারা উপভোগ করতে পারবেন। আবার দেখুন বন্ধুরা, এই যেটা বলছিলাম আমি, আবার একটা ছোট্ট ফরেস্টের স্ট্রেচ শুরু হয়ে গিয়েছে। রাস্তা মোটামুটি ভালোই, কিছু কিছু প্যাচ ওয়ার্কের প্রয়োজন আছে রাস্তায়, কিন্তু খুব খারাপ নয়। মোটামুটি 60-65 কিলোমিটার বেজে আপনারা গাড়ি চালাতে পারবেন। আর এখানেও কিন্তু ফরেস্টের একটা সুন্দর স্ট্রেচ আছে। সিঙ্গেল লেন রোড, খুব জোরে চালাতে আপনারা পারবেন না, কিন্তু উপভোগ করতে করতে চালাতে পারবেন। রাত্রিবেলা হলে আপনারা ফরেস্টের সৌন্দর্যটাকে দেখতে পাবেন না খুব একটা, কিন্তু দিনের বেলা হলে অবশ্যই পাবেন। বন্ধুরা, গুগল ম্যাপ বলছে আর 400 মিটার পরে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। আমরা বাঁকুড়া বিষ্ণুপুর রোডের কাছাকাছি এসে রোড ধরেই চলেছি। 300 মিটার পরে আমাদের লেফট হ্যান্ড সাইড ঢুকতে হবে।
বাঁকুড়ার দিকে ঘুরছি। এই তো পেয়ে গেছি। সামনে দেখুন একটা হোর্ডিং দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বাঁকুড়া 34, আসানসোল 101, রানীগঞ্জ 83। আমরা সোজা রাস্তা নেব বাঁকুড়ার দিকে। এরপরে আমরা যাব হচ্ছে বাঁকুড়া হয়ে আরামবাগ, বিষ্ণুপুর হয়ে আরামবাগ, জয়পুর ফরেস্টের পাশ দিয়ে আমরা আরামবাগের দিকে যাব। বন্ধুরা এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এই হচ্ছে আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি না, এখান থেকে আমরা ঢুকে যাব আরামবাগের দিকে। এই আমরা আরামবাগ নিয়ে নিলাম। সোজা রাস্তাটা চলে গেলে আমরা বাঁকুড়া হয়ে দুর্গাপুর, আসানসোল এইদিকে চলে যেতাম, কিন্তু এই রাস্তা ধরে আমরা চলে যাব এখন আরামবাগের দিকে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2। যে মাঝখানের ছোট্ট স্ট্রেচটা আমরা আসলাম ওটা NH14। এবার আমরা NH14 ছেড়ে দিয়ে আবার স্টেট হাইওয়ে 2-তে ঢুকলাম। এখন দরকার নেই, আমরা ঠিকই যাচ্ছি। আরামবাগই দেখিয়েছে রাস্তার মোড়ে মোড়ে গিয়ে রয়েছে তো, হোর্ডিং দেখা যাচ্ছে তো। আরামবাগটা পৌঁছে যাই। বিষ্ণুপুর পেরিয়ে গেছি। বিষ্ণুপুরের গেট তোরণ ছিল মন্দির নগরে বিষ্ণুপুর, সেটা পেরিয়ে এসেছি। পেরিয়ে আমরা যাচ্ছি এখন আরামবাগের দিকে। এটা জয়পুর ফরেস্ট, আমরা জয়পুর ফরেস্ট পেরোচ্ছি। এখন বাজে প্রায় 5:14, আর আমরা জয়পুর ফরেস্টের দিকে, অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্টটা পেরোচ্ছি আর কি। জয়পুর ফরেস্ট থেকে খানিকটা গেলে তারা আমরা আরামবাগ পৌঁছে যাব। জয়পুর ফরেস্ট, একটা শাল গাছের ঘন জঙ্গল। এখানে সামনে বেসিক্যালি একটা জয়পুর ফরেস্ট একটা হাতি পারাপারের করিডোরও বলা যেতে পারে। দেন এখানে বলে গাড়ি আসতে চালাবেন। সকালে বিকালে দুপুরে সবসময় এখানে গাড়ি চালাতে ভালো লাগে, কারণ ফরেস্টটা এত সুন্দর। জয়পুর ফরেস্ট আপনাকে অনেকটা নর্থ বেঙ্গলের গরুমারার ফিল দেবে, যদি গরুমারা এর থেকে অনেক ঘন এবং অনেকটাই বড় ফরেস্ট, সেই তুলনায় জয়পুর ফরেস্টটা অনেক ছোট। বন্ধুরা আমরা
আরামবাগের কাছাকাছি চলে এসেছি। আরামবাগ আর ওই 40 কিলোমিটার মতো। বাঁকুড়া পেরিয়ে গেছি আমরা, বিষ্ণুপুরও পেরিয়ে এসেছি, আপনাদেরকে বলেছি। জয়পুর ফরেস্টও পেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি আরামবাগের দিকে। আরামবাগ পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখন অলরেডি 5:30 বাজে। আপনারা দেখছেন একদম সন্ধ্যা হয়েই গেছে। আরও হয়তো ঘন্টাখানেক মতো লাগবে আরামবাগ পৌঁছাতে। তারপর আরামবাগ হয়ে ডানকুনি হয়ে ডানলপ হয়ে আমরা সোদপুরের দিকে যাব। বন্ধুরা, আমরা যে রাস্তাটায় রয়েছি তার নাম হচ্ছে অহল্যাবাই হোলকার রোড। অহল্যাবাই হোলকার, যতটুকু আমি জানি, হিস্ট্রিতে একজন মহিলা ছিলেন যিনি মারাঠা রাজবংশের, হোলকার রাজবংশের বেসিক্যালি পুত্রবধূ ছিলেন। ওনার নামে কেন এখানে রাস্তা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো কোনো কারণে এখানে কোনোদিন এসেছিলেন, এখানে ওনার কোনো কীর্তি আছে, সেই জন্যই এই রাস্তাটার নাম অহল্যাবাই হোলকার রোড। গুগল তাই দেখাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, আমি হেডলাইট জ্বালিয়ে দিয়েছি। সূর্যের আলো আর নেই বললেই চলে। রাস্তাও এখানে খুব একটা ভালো নয়, মানে মাঝে মধ্যে এই ভাঙাচোরা রাস্তা, মানে অংশ রয়েছে, খুব একটা ট্রেনে চালানো যাচ্ছে না। এটা স্টেট হাইওয়ে 2। স্টেট হাইওয়েগুলোর কিছু কিছু জায়গাতে আমাদের একটু কাজের দরকার আছে, প্যাচ ওয়ার্কের প্রয়োজন আছে। বন্ধুরা, আমরা আরামবাগ পৌঁছে গেছি। এটা হচ্ছে আরামবাগের মোড়। এখান থেকে আমরা কলকাতার দিকে চলে যাব। এখন রাত হয়ে গেছে, আমি যেটা বলেইছিলাম আপনাদেরকে, আমার আরামবাগ পৌঁছতে রাত হয়ে যাবে। এখন 6:30 বাজে, খুব রাত হয়নি। বেসিক্যালি এপ্রিল মে মাসে এটা হয়তো একটা নর্মাল সন্ধ্যেবেলা, কিন্তু এখন মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এখন শীতের সময় বলে। যাই হোক, এখন আমরা আরামবাগ শহরকে পাশে ফেলে আমরা কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটার নাম দেখাচ্ছে বাঁকুড়া বেলিয়াটোর সোনামুখী রোড। কলকাতা 2 ঘন্টা 50 মিনিট। আমরা দেখা যাক কতক্ষণে ডানকুনি পৌঁছাই, তারপরে পৌঁছে আপনাদেরকে দেখাবো। রাস্তা আমরা সোফার পেয়েছি মোটামুটি। রাস্তায় খুব ভালো পেয়েছি তা নয়, আবার খুব খারাপও পেয়েছি তাও নয়। কিছু জায়গায় রাস্তা ভালো আছে, কিছু জায়গায় রাস্তা একটু খারাপ। খারাপ বলতে খুব যে বড় গর্ত আছে তা নয়, কিন্তু রাস্তায় প্যাচ ওয়ার্কের প্রয়োজন আছে। স্টেট হাইওয়ে 2 হয়ে আমরা আসলাম। স্টেট হাইওয়ে আর একটু ভালো অবস্থানে থাকা উচিত, যেহেতু এটা একটা মেন রোড, মানে বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের একটা মেন রোড। প্রচুর বাস, লরি, ছোট গাড়ি এখানে যাতায়াত করে। এই রাস্তাটা আর একটু ভালো হওয়া উচিত। যাই হোক, আপনাদের সঙ্গে ডানকুনি পৌঁছে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ডানকুনির দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 4 লেন হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু বলে রাখি, এই রাস্তাটা কিন্তু অনেকটাই হয়েছে আরামবাগের পর থেকে। অনেক জায়গায় কাজ চলছে। রাস্তা কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আছে, কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে রীতিমতো কাজ চলছে। পাথর কেটে সমান করে রাস্তার মধ্যে বসানো হয়েছে। কিছু জায়গাতে পাথর বসানো হয়েছে, কিন্তু উপরে ওই যে ঘ্যাসটা দিতে হয় রাস্তাটা বসার জন্য, সেটা এখনো বসানো হয়নি। আর অনেক জায়গাতে কমপ্লিট হয়ে গেছে রাস্তা, 2 লেনও হয়ে গিয়েছে, কিছু জায়গায় এলিভেটেড রোড পর্যন্ত হয়ে গিয়েছে। এই রাস্তাটা হয়ে যাওয়ার পর আরামবাগ অবধি আসার রাস্তা টাইম কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা এখন জঙ্গলপাড়া এরিয়াটা পেরোচ্ছি। এখানেও একটা টোল আমি দেখলাম, যদিও টোলটা এখনো চালু হয়নি। টোলটা চালু হবে হয়তো, রাস্তা কমপ্লিট হওয়ার পরে টোল চালু হবে, বাট টোলের বুথ কিন্তু বসে গিয়েছে, যদিও টোল এখনো চালু হয়নি। বন্ধুরা, আমরা ডানকুনি পৌঁছে গেছি। সেখানে সামনে ক্রসিং রয়েছে, NH-19 এর ক্রসিং উপর দিয়ে। আর আমরা আপাতত এই ক্রসিংয়ের সামনে আছি। ক্রসিং থেকে আমরা ডান দিক নেব। ডান দিক নিলে আমরা দক্ষিণেশ্বরের দিকে পৌঁছে যাব। সিগন্যালে আটকে আছে সামনের গাড়িগুলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কলকাতা। এখান থেকে ডান
হচ্ছে সেই ডানকুনির পুরনো রাস্তা, যেখান দিয়ে আগে যেতে হতো। এই ওভারব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে এখানে রাস্তা খুব সুবিধা হয়েছে। যাই হোক, আমরা ঘুরে গেলাম, এবার আমরা সোজা বেরোবো দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর থেকে ডানলপ হয়ে আমরা সোদপুরের দিকে চলে যাব। আমাদের পুরো ব্লগটা এখানেই আমরা শেষ করছি। আশা করি পুরো রাস্তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা যদি কখনো এই রাস্তা ধরে যান, জয়পুর বা বাঁকুড়া বা পুরুলিয়াও যেতে পারেন এই রাস্তা দিয়ে, এলস আপনারা শুশুনিয়ার দিকেও যেতে পারেন, অথবা মুকুটমণিপুরের দিকেও যেতে পারেন। তখন রাস্তার অবস্থাটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন সদস্য হলে, নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।